সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই আজকের পর্বে। আমি নুজহাত রহমান পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে আছি এবং আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের মানসিক চাপ ও করণীয়। প্রতি বছরই পাবলিক পরীক্ষা হয় এবং সেই পরীক্ষাগুলোর সময়ে সাধারণভাবেই পরীক্ষার্থীদের চাপ অনেক বেশি থাকে এবং তার সাথে অনেক সময় অ্যাড হয় আরও অনেক কিছু, যেমন প্রাকৃতিক দুর্যোগ। এই মুহূর্তে যেমন এইচএসসি পরীক্ষা চলছে এবং বাংলাদেশের উপর দিয়ে এই মুহূর্তে একটা বড়, যেহেতু বর্ষাকাল চলছে এবং প্রাকৃতিক দুর্যোগের সময়ও চলছে। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে এই মানসিক চাপটা কেমন এবং সেই অবস্থায় আমাদের কি করণীয় আছে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরী। তিনি সহযোগী অধ্যাপক মনোবিজ্ঞান এবং কাউন্সিলিং সাইকোলজিস্ট। স্বাগতম আপনাকে। কেমন আছেন? অনেক ধন্যবাদ। পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের মানসিক চাপ এবং এর করণীয়, এই বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলা। তো আপনি শিক্ষার্থীদের সাথে যেহেতু কাজ করছেন, খুব ক্লোজলি আপনি শিক্ষার্থীদের এক্সপিরিয়েন্স করেছেন, কেমন দেখেন আপনি এই চাপ? কারণ আমি এখানে যেই আজকে উপস্থিত হয়েছি সেই সময় কিন্তু একটি পাবলিক পরীক্ষা চলছে, যেটা আপনি বলছিলেন, এবং সেইটা হচ্ছে এইচএসসি পরীক্ষা। এবং আজকেই কিন্তু একটি বিশেষ পরীক্ষা হয়েছে শিক্ষার্থীদের। এবং আমি সৌভাগ্যবশত আস্তে আস্তে আমি লক্ষ্য করেছি যে একটি বিশেষ কেন্দ্রের শিক্ষার্থীদেরকে কান্না করতে দেখেছি। আচ্ছা, মানে অধিকাংশ শিক্ষার্থীদেরকে দেখেছি কান্না করতে। তার মানে পরীক্ষাটা শেষ হওয়ার পর আমি যখন এখানে আসছিলাম তখন তারা কান্না করছে। ইট মিনস যে পরীক্ষাটা হয়তো তাদের জন্য আশানুরূপ হয়নি। তারা যে আশা নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন সেরকম হয়তো হয়নি, সেই জন্যই তাদের মনে অনেক কষ্ট তৈরি হয়েছে। সো আমাদের দেশে আমি যদি একটু বলতে চাই আপনাদেরকে, যে আমাদের দেশে দুটো পাবলিক পরীক্ষা এখন ব্যাপকভাবে হচ্ছে। একটি হচ্ছে আমরা বলি যে এসএসসি বা মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা, আর একটি হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা বা এইচএসসি বলে যা পরিচিত। এবং এই দুটো পরীক্ষায় কিন্তু প্রতি বছর প্রায় 15 থেকে 17 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দেয়। সো আমাদের জনসংখ্যার একটি বড় অংশ কিন্তু প্রতি বছর এরকম পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে এবং প্রত্যেকের জীবনে এই পরীক্ষাগুলো এক একটা মাইলস্টোন, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যেটা এরকম বলেছেন, কারণ এই পরীক্ষাগুলোর ফলাফলের উপর ভিত্তি করেই কিন্তু তাদের ভবিষ্যৎ বিনির্মাণ হয়। সুতরাং প্রত্যেকটি শিক্ষার্থী তাদের জীবনের লক্ষ্য অনুসারে এই পরীক্ষাগুলোকে একটি, আমি যদি বলি যে টেস্ট কেস হিসাবে তাদের দেখেন, বা অনেক অগ্নি পরীক্ষা যদি আমরা বলি। এবং কোনো একটি পরীক্ষায় যদি তাদের সামান্যতম প্রত্যাশার বাইরে ফলাফল হয়, তখনই সেইটা তাদের জীবনে একটি ট্রমাটিক এক্সপিরিয়েন্স হয়। কখনো কখনো তাদের লাইফের যে গোল সেখান থেকে তারা বিচ্যুত হয় এবং তাদের ক্যারিয়ারের উপরে গিয়ে প্রভাব পড়ে। তো সুতরাং এই দুটো পাবলিক পরীক্ষা যারা অংশগ্রহণ করে সেই তরুণ শিক্ষার্থী, তাদের মনোজগতে কিন্তু আমি দেখেছি ব্যাপকভাবে প্রভাব পড়ে। আমি প্র্যাকটিস করতে দেখি প্রতি বছরই দেখা যাচ্ছে যে পাবলিক পরীক্ষার আগে এবং পরে এবং পাবলিক পরীক্ষায় চলাকালীন সময়ে অনেক শিক্ষার্থী আমার কাছে আসেন যাদের মনোজগতের অনেক সমস্যাগুলো নিয়ে আসে। কী ধরনের সমস্যা তারা নিয়ে আসেন? খুবই গুরুত্বপূর্ণ যে তারা ম্যাক্সিমামই আমি দেখতে পাই তারা হয় বিষণ্ণ হয়ে যাচ্ছেন বা ডিপ্রেসিভ সিমটমগুলো নিয়ে আসছেন, এবং তাদের ভিতরে তারা নিজেদেরকে একটি ট্যাগ লাগিয়ে দেন যে আমার দ্বারা আর হবে না, আমি পারবো না, আমি কুইট করে ফেলবো, এইবার পরীক্ষাটা না দিই, অথবা আমি তো আমার প্রত্যাশিত ফল পাবো না। সেটা নিয়ে তাদের মনোযোগের মধ্যে অস্থিরতা থাকে, মনোযোগহীনতা দেখা দেয়, ঘুমের অসুবিধা দেখা দেয়, কারো কারো ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতাগুলো দেখা দেয়। সুতরাং এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি একটি ট্রমাটিক এক্সপেরিয়েন্স। এবং বিশেষ করে দেখা যায় যে আমাদের পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক যে সিস্টেম, সেই সিস্টেমগুলো তাদেরকে এই প্রত্যাশাকে বা তাদের এই অস্থিরতাকে আরও বাড়িয়ে তোলে। যেমন আমাদের প্রত্যেকেরই চাপ থাকে, আমরা পরিবার হিসাবে বাবা মারা সন্তানদের উপর একটি প্রত্যাশা করিয়ে দিই যে ভালো রেজাল্ট করতে হবে,
অমুক তো ভালো রেজাল্ট করেছে, তোমাকেও ভালো রেজাল্ট করতে হবে, অমুক তো এই জায়গায় ভর্তি হয়েছে, তোমাকে এই জায়গায় ভর্তি হতে হবে। সো এরকম যে চাপ পরিবার থেকে, সেটাও তাদের উপর কি করে, একটি মানসিক চাপের যে তাদের ভিতরের যে চাপ, সেটাকে আরও বাড়িয়ে তোলে। আচ্ছা। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে এবং তার আগে এবং পরবর্তীতে এই ধরনের শিক্ষার্থীদের প্রতি আমাদের বিশেষ নজর দেওয়া দরকার। আবারও দেখেন, আমাদের গত করোনাকালীনের মানে করোনা পরবর্তী যেই পরিস্থিতি, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রত্যেকটি পাবলিক পরীক্ষাই আমরা যদি বলি যে একটা ডিসরাপ্টেড পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু তারা কি করছে না, যেতে পারছে না, যে একটা মানে আমরা বলি যে ধারাবাহিকভাবে তারা আগাবে, সেরকম হচ্ছে না। হয়তো দেখা যাচ্ছে কোনোবার করোনাকালীন সময়ের জন্য পরীক্ষা বাতিল হয়েছে, পরের বছরের শিক্ষার্থীরা প্রত্যাশা করে থাকে তাদেরটা মনে হয় বাতিল হবে। আবার কেউ কেউ সিলেবাস কম দিচ্ছে, আবার কেউ কেউ বেশি সিলেবাস দিচ্ছে, ফলে তারা কিন্তু কোনোভাবেই একটি সুনির্দিষ্ট নিয়ম অনুসারে আগাতে পারছে না, এবং প্রত্যেকের জন্যই প্রত্যেকবারই একটি আলাদা আলাদা ব্যবস্থা হচ্ছে, এবং আলাদা আলাদা একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে। যেমন একটা আনস্টেবিলিটি, যেমন এইবার যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে, যে এখন যেটা চলছে, সেই পরীক্ষার্থীরা কিন্তু প্রথম ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছে, অথচ তার আগের 2-3 বছর কিন্তু শিক্ষার্থীরা হয়তো শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছেন। তো ফলে এই যে এই আনস্টেবিলিটিটা তাদের ভিতরেও কিন্তু একটি বৈষম্যহীনতার বোধ তৈরি করে, এবং অনেকেই বলে শুধু আমাদের ক্ষেত্রে এরকম কেন, আমরাই দুর্ভাগ্যা, আমাদের ক্ষেত্রেই মনে হয় যে আমরা অনেক কষ্ট করে পরীক্ষা দিচ্ছি। সো এরকম অনেক ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। করোনা, তারপর আমাদের জুলাই আন্দোলন, তারপর বর্তমান পরিস্থিতি, তারপর এই যে এইবার কয়েক বছরে কিন্তু এই সময়গুলো ভীষণভাবে ইন্টারাপ্টেড হয়েছে। জুলাইয়ের যখন মানে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, এইরকম অবস্থায় অর্ধেক পরীক্ষা হয়ে তারপর বাকিটা হতে পারলো না। তারপরের বছরও খুব স্মুথ ছিল না, তারপরের বছরটা এই বছর। হ্যাঁ, আবার এইবার দেখেন, আমরা যদি দেখি যে এইবার এইচএসসি পরীক্ষা চলতেছে, কিন্তু একটি বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করছে না, কয়েকটি পরীক্ষা তাদের বাতিল হচ্ছে। তো তারা কিন্তু আরো বেশি অনিশ্চয়তার মধ্যে রয়েছে যে আগামী পরীক্ষাগুলো কখন আবার শুরু হবে কিনা, এই দুর্যোগটা কন্টিনিউ করবে কিনা, দুর্যোগটা কখন থামবে। এই অনিশ্চয়তার কারণে তারা কিন্তু মনোযোগটাকে সঠিকভাবে তাদের পড়াশোনায় নিবিষ্ট করতে পারছে না। এর ফলে তাদের প্রত্যাশিত এবং কাম্য মানের ফলাফল কিন্তু তারা পাবে না বলে তারা মনে করে। অনেকেরই এটা মনে হয় যে প্রিপারেশন তো নেওয়াই হয়েছে, শেষ মুহূর্তে এটা না হয় বাতিল হয়েছে, তাহলে তোমার আর সমস্যা কি, পরে যখন হবে দিয়ে দিও। কিন্তু প্রিপারেশনটা কিন্তু ওই সময় যেমন ছিল, পরের পরীক্ষা যখন হবে তখন একই রকম থাকবে, এটা নাও হতে পারে। আপনি তো জানেন যে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটি ধারাবাহিকতা থাকে, যে কোনো কাজের একটি ধারাবাহিকতা থাকে। এক্স্যাক্টলি, ধারাবাহিকতা। আমি এটার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেই, আমার অ্যাটেনশনটা সেই জায়গায় নিবিষ্ট থাকে, আমার ওই কাজটা শেষ হয়ে যাওয়ার পর পরবর্তীতে একটি প্ল্যান থাকে। সো এটা কিন্তু বাধাগ্রস্ত হয়। ফলে এরকম অনিশ্চয়তা, তাদের যে মানসিক চাপ পরীক্ষার সময় থাকে, সেটা কিন্তু আরো বাড়িয়ে তোলে, এবং এর ফলে তাদের স্বাভাবিক যে পড়াশোনার গতি, সেটা বাধাগ্রস্ত হয়। ফলশ্রুতিতে তাদের কিন্তু ফলাফল নেতিবাচক হয়, এবং এরপর কিন্তু দেখা যায় যে সেই নেতিবাচক ফলাফলের কারণে তারা কিন্তু অনেক ধরনের সামাজিক জটিলতার মধ্যে পড়ে, এবং তারা অনেকে আমরা দেখেছি যে রেজাল্ট যখন কাম্য মানের না হয়, তখন কিন্তু তারা আত্মহননের মতো কঠিন সিদ্ধান্ত অনেকের মধ্যে নেয়। এবং আমরা প্রত্যেকটি পাবলিক পরীক্ষায় দেখতে পাই যে পরীক্ষার ফলাফল হওয়ার পর তাদের মধ্যে এই ধরনের আত্মহনন ঝুঁকিমূলক যে আচরণ, সেই আচরণগুলো আমরা লক্ষ্য করতে পারি। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। একটা বিরতি নেব এখন, এই বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানবো বিরতির পর। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরব। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে
পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের মানসিক চাপ ও করণীয়, ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরীর সাথে। আত্মহনন হয় এরকম ধরনের একটা এক্সট্রিম রেজাল্ট আসতে পারে মানসিক চাপ থেকে, সেই জায়গাটাতে থেমেছিলাম। মানসিক চাপের কারণে আর কি ধরনের সিমটম গ্রো করতে পারে একটু ইন জেনারেল, আমরা এক্সট্রিমটাতে আরেকটু পরেই যাচ্ছি, কিন্তু ইন জেনারেল শিক্ষার্থীদের মধ্যে কি ধরনের সিমটম চলতে থাকে? আমি যদি দেখতে পাই যে তাদের ঘুমের অসুবিধা হয়, অনেক তারা ঠিকমতো ঘুমাতে পারেন না এবং অনেক রাত পর্যন্ত জেগে থাকেন, এবং এটা একটা বড় সমস্যা শিক্ষার্থীদের মধ্যে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে তাদের মনোযোগহীনতা তৈরি হয়, তারা মনোযোগ দিয়ে তাদের পড়াশোনাগুলো করতে পারেন না, তাদের মধ্যে একটা অস্থিরতা তাদের মধ্যে খিটখিটে আচরণ দেখা দেয়, তাদের মধ্যে কষ্টের অনুভূতি প্রকাশ পায় এবং তারা অনেক কান্নাকাটি করেন, তারা অনেক বেশি রাগ প্রকাশ করেন। কখনো কখনো কেউ কেউ পরীক্ষা দিবেন না অথবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন না, এরকম একটি জটিল আচরণের সিদ্ধান্ত নিয়ে নেন যে পরীক্ষায় আমি অংশগ্রহণ করব না, আমি পারছি না, আমি পরীক্ষা দেব না। রাইট। কেউ কেউ পরীক্ষা হলে গিয়ে অসুস্থ হয়ে পড়েন, শারীরিক কিছু শারীরিক, যেমন পেট ব্যথা হয়, তাদের মাথা ব্যথা হয়। কেউ কেউ যাদের যদি অন্য কোনো ধরনের শারীরিক অসুস্থতা থাকে, সেই অসুস্থতাগুলো বেড়ে যায়। যেমন কারো যদি হাইপারটেনশন থাকে, কারো যদি অ্যাজমা থাকে, তাহলে তারা সেই অ্যাজমাটিক সিমটমগুলো বেড়ে যায়। তাদের মধ্যে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যেটা হয়ে যায় যে দেখেন এই দুর্যোগকালীন সময়, আমি এই পরীক্ষার কথা আবার ফিরে আসছি, আমি অনেকের কাছ থেকে শুনতে পেয়েছি যে এই যে পরীক্ষার সময় যে তারা দুর্যোগের ফলে বৃষ্টিতে ভিজে যাচ্ছে, এবং ভিজে যাওয়ার পর কিন্তু অনেকের মধ্যে জ্বর ঠান্ডা লেগে যাচ্ছে, এবং জ্বর ঠান্ডা যখন লেগে যাচ্ছে ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বাড়ে। এবং এই জ্বর ঠান্ডা যখন লেগে যাচ্ছে, সে কিন্তু তখন আরও উদ্বিগ্ন হচ্ছে, আরও অ্যাংসাস হচ্ছে যে সামনের পরীক্ষাটা সে ঠিকমতো দিতে পারবে কিনা, সে পরীক্ষায় বসতে পারবে কিনা, সুস্থতা নিয়ে সে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে কিনা। সো এরকম উদ্বিগ্নতাও তাদের মধ্যে দেখা দেয়। তাদের খাবারের অরুচি হয়, এটা কমন একটি বিষয়, খাবারের অরুচি হয়, মাথা ব্যথা করে তাদের, এবং মাথা ঘুরে। ফলে তারা কিন্তু পরীক্ষার প্রস্তুতি হিসাবে যতটুকু পড়ার কথা সেই পর্যাপ্ত পরিমাণ তারা পড়তে পারেন না, এবং পরীক্ষার হলে গিয়েও যে সে বসে লিখবে অনেক সময় সে ফিটনেসটা থাকে না। আমার যেমন মনে পড়ছে, আমার নিজেরই একজন বোন, ওকে মানে পুরো সময়টাতেই ওকে ইন্টারভেনাস স্যালাইন দিতে হতো, কারণ ও এতটা অসুস্থ হয়ে যেত, খেতেও পারতো না, ওর প্রচণ্ড বমি হতো, টয়লেট হতো, মানে পায়খানা হতো, যাতে শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যেত, এবং ওকে এরকম বাড়িতে যতক্ষণ থাকতো ওকে স্যালাইন পুশ করে তারপরে সে পরীক্ষার হলে গিয়ে কোনো মতে পরীক্ষা দিয়ে আসতো, এবং প্রচণ্ড কষ্ট হয়েছে। তার আশানুরূপ রেজাল্ট সে পেয়েছে, কিন্তু হয়তো সে সুস্থ থাকলে আরও ভালো করতে পারত। আপনি জানবেন যে প্রত্যেকটা শিক্ষার্থী, মানে অনেক শিক্ষার্থী যারা পরীক্ষাটাকে একটু আমি বলবো সিরিয়াসলি নেন, তাদের জীবনের লক্ষ্য হিসেবে চিন্তা করেন, এগিয়ে যাওয়ার স্বপ্ন হিসেবে দেখেন, সেই ধরনের শিক্ষার্থীদের কিন্তু আমি দেখতে পেয়েছি যে তারা পরীক্ষার আগে তাদের অ্যাবডোমিনাল পেইন একটা কমন, তারপর হচ্ছে ইলিমিনেশন সিস্টেম, যদি প্রস্রাব পায়খানাতে তাদের গতি বেড়ে যায়, ফলে তারা পানি খান না, যাতে করে ওখানে প্রস্রাব না ধরে পায়খানাতে না যেতে হয়, তাতেও শরীরে ডিহাইড্রেশন তৈরি হয়। অনেক শিক্ষার্থীদের মধ্যে অনেক ভীতি তৈরি হয় যে সে যে পরিমাণ পড়াশোনা করেছে সেই পরিমাণ প্রত্যাশিত সে ফলাফল পাবে কিনা। আর আমরা জানি যে এই দুটো পাবলিক পরীক্ষার উপর তাদের ফিউচারের অনেক কিছু নির্ভর করে, তারা কোথায় হায়ার এডুকেশনে ভর্তি হবেন, তারপর হচ্ছে তারা কোথায় জবে যাবেন, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই পরীক্ষাগুলোর রেজাল্টের ভিত্তিতে আমরা বাচ্চাটি সম্পর্কে একটা প্রেডিকশন করি। এক চমৎকার একটি পয়েন্ট আপনি তুলে নিয়ে আসছেন। সেখান থেকে খুব জাজমেন্টাল কিছু জিনিসও আসে। যারা খারাপ করছে আমরা তাদেরকে দেখি যে সে আসলে পারে নাই, পড়ে নাই, তাকে দোষারোপ করা হয়, ব্লেমিং গেম খেলা হয়, ফলে ওইটাও তাদের জন্য অনেক পেইনফুল। কোনো কারণে, অর্থাৎ হয়তো আমরা যেটা বলি যে অপ্রত্যাশিত কোনো কারণে হয়তো তার ফলাফল খারাপ হতেই পারে, কিন্তু সে হয়তো অনেক চেষ্টা করেছে, কিন্তু আমাদের সিস্টেম, অর্থাৎ আমাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় সিস্টেমে দোষারোপটা তার উপর দেওয়া হয়, ফলে
সে ওই দোষারোপটাও নিতেও ভয় পায়, জানে যে পরীক্ষার রেজাল্ট হওয়ার পর কোনো কারণে সে যদি লাইক তার আশেপাশে যারা রেজাল্ট মানে যা হয়েছে তার চেয়ে যদি তারটা কম হয়ে যায়, তখন সে কিন্তু আরও বেশি ভেঙে পড়ে। সো আমাদের দিক থেকে এই বিষয়গুলোকে সচেতন হওয়া উদাহরণ মনে জরুরি। পড়ছে, যেমন মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি। ওই বাচ্চাটির পরীক্ষার সময় পক্স হয়, এবং পক্স একটা রোগ যেটা আসলে খুব সিভিয়ারলি ইম্প্যাক্ট করে, এবং এটা তার হাতে নাই, তার হাতে নেই। তো ওই যে ওটার কারণে ওর একটি পরীক্ষা আসলেই খারাপ হয়, একটি বা দুটি পরীক্ষা ওর বেশ খারাপ হয়, ওকে সিক বেডে পরীক্ষাটা দিতে হয়। তো ওর সিজিপিএটা কমে গেছে। তো এই জায়গাটিতে এই বাচ্চাটির সাথে আমার পরবর্তীতেও যখন কথা হয়েছে, ও কিছুতেই নিজেকে এখানে ক্ষমা করতে পারছে না, কিন্তু কাউকে দোষারোপও করতে পারছে না। এই ব্যথা দোষারোপটা করে ভাগ্যের উপর, যে আমার ভাগ্য হচ্ছে খারাপ, আমি দুর্ভাগা, এরকম একটি পারসেপশন সে নিয়ে নেয়। আমাদের এখানে একটা কালচার আছে যে যে কোনো এরকম পাবলিক মানে বড় মাইলস্টোন যে কেউ মানে অতিক্রম করতে যাচ্ছে, তো সবাই কি করে যে আত্মীয় স্বজন মুরব্বী সবার কাছে ফোন করে করে বলে এবং দোয়া চায়। আমাদের দেশের প্রেক্ষাপটে এটা খুবই অ্যাকসেপ্টেবল একটা ব্যাপার, যে স্পিরিচুয়াল একটা ব্যাপার। কিন্তু এর পেছনে যিনি আছেন, তিনি আসলে কিভাবে এক্সপিরিয়েন্স করছেন, খুব চমৎকারভাবে ভার্বালাইজ করেছে একটি মেয়ে। ও বলেছে যে আমার কাছে মনে হতে থেকেছে যে আমি তো ওনার কাছে কিছু প্রত্যাশা জাগ্রত করে দিলাম, যে আমি যাচ্ছি পরীক্ষা দিতে, এবার সে তো আমার উপর কিছু প্রত্যাশা রাখবে যে আমি ভালো করে আসব। আমি যদি ভালো করতে না পারি তখন কি হবে? আমি তো তাকেও ডাউন করে ফেললাম। এই যে প্রত্যাশার চাপ, আমি ফোন করে প্রত্যাশার চাপ ডেকে নিয়ে আসলাম, আমিও নিলাম। আর এইটা আসলে কতটা জরুরি? আমাদের কালচারে এটা একটি বলবো যে মনে করা হয় বা ভাবা হয়, একটি বিশ্বাস যে আমরা যদি এই স্পিরিচুয়ালিটিটা করি তাহলে আমার উপর মঙ্গল হবে। এটাও একটা ইতিবাচক দিক। যেমন আমি দেখতে পাই প্রত্যেক পরীক্ষার আগে যখন আমি কেন্দ্রে যাই, তখন দেখি অভিভাবকরা অনেক যে যার ধর্মীয় অনুসারে হয়তো তাদের দোয়া পড়ছেন, এবং দোয়া পড়ে পরীক্ষা হলে ঢোকার সময় সন্তানদেরকে বিভিন্নভাবে তারা রিচুয়াল অ্যাক্টিভিটি করছেন। কেউ হয়তো কপালে চুমু দিচ্ছেন, কেউ কপালে ফু দিয়ে দিচ্ছেন, মাথায় ফু দিয়ে দিচ্ছেন, মাথায় হাত দিয়ে দিচ্ছেন। এটাও আমি বলবো যে আমাদের দিক থেকে, আমি আমার দিক থেকে দেখতে পাই যে এটাও অভিভাবক এবং সন্তানদেরকে মানসিক প্রশান্তির একটি জায়গা দেয়, এবং তারা স্পিরিচুয়ালিটির দিক থেকে এটাও তারা গুড ফিলিং করে যে হ্যাঁ, আমার উপরে মনে হয় একটি সৃষ্টিকর্তা বা যিনি সৃষ্টি করেছেন তার একটি রহমত আমার উপরে এসে পড়বেন তাদের দোয়া অথবা তাদের স্পিরিচুয়ালিটির অ্যাক্টিভিটির কারণে। কিন্তু যিনি পরীক্ষা দিতে যাচ্ছেন তাহলে তার কনসেন্ট নেওয়াটা উচিত, যে তুমি কি চাও যে তুমি কাউকে ফোন করে বলবে, বা কেউ এসেছে তাকে তুমি বা কাউকে দেখা করে গিয়ে তুমি আসলে কি বলতে চাও যে তুমি যাচ্ছ পরীক্ষা দিতে, তাই না? কারণ তার কাছে মানে কার কাছে এটা কেমন, এটা কিন্তু আমরা জানি না। একজন হয়তো এটাকে খুব পজিটিভলি নিচ্ছে যে হ্যাঁ, আমি আমার ফুপুর কাছে ফোন করলাম, বললাম যে আমি যাচ্ছি, তো ফুপু আমাকে দোয়া করেছে, আমার সাথে ফুপুর দোয়া আছে, এটা নিয়ে একজন হয়তো ভেতর থেকে নিজেকে স্ট্রং করছে। আরেকজন হয়তো ভাবছে যে ফুপুর কাছেও তো আমার কিছু প্রত্যাশা রয়ে গেল, আচ্ছা ফুপুও তো কিছু প্রত্যাশা করছে আমার কাছে, যদি না পারি তখন কি হবে? খুবই চমৎকার এই দ্বন্দ্বটা রয়েছে, প্রত্যাশার চাপের দ্বন্দ্ব। এক্স্যাক্টলি, একজন এক এক রকম ভাবে রিসিভ করছে। তবে অধিকাংশ ক্ষেত্রে এটা এখন আমাদের দেশে বিশ্বাসের জায়গা থেকে আসে। এটা নিয়েও একটা আমরা হয়তো গবেষণা করা যেতে পারে যে শিক্ষার্থীরা বা কে কিভাবে এটা দেখছেন। তো আমি যেটা বলবো যে এই ধরনের মানসিক চাপ প্রশমনে আমার কাছে মনে হয়েছে যে আসলে পারিবারিক থেকে যেরকম পদক্ষেপ নেওয়া দরকার, শিক্ষা প্রতিষ্ঠান সেই পদক্ষেপ নিতে পারে এবং রাষ্ট্রীয়ভাবে সেই পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে। এক্স্যাক্টলি, আরেকটা বিরতির আমাদের সময় হয়ে এসেছে, ওই পদক্ষেপগুলো আমরা বিরতি থেকে এসে শুনব। দর্শক, আরেকটা বিরতি আমরা নেব, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরীর সাথে পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের মানসিক চাপ ও করণীয় এই বিষয়ের উপর। ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরী, আমরা যদি এবারে একটু আসি, আমরা
কি ধরনের মানসিক চাপের সিমটম হয় সেগুলো সম্পর্কে জেনেছি। আত্মহত্যার যে একটা প্রবণতা এই ধরনের পরীক্ষার রেজাল্ট বা পরীক্ষার সাথে জড়িত আছে, এই জায়গাটা সম্পর্কে আমরা আরেকটু গভীরে যদি জানতে পারি যে ঠিক কোন মানসিক অবস্থায় চলে যায় একটা মানুষ যেখান থেকে সে আত্মহননের মতো একটা সিদ্ধান্ত নিতে পারে। দেখেন, আমি যে অভিজ্ঞতাটা পাই সেটা হচ্ছে এরকমের যে আমাদের দেশে এখন এরকম একটি সিস্টেম হয়েছে, বা আমরা মিডল ক্লাস, আপার মিডল ক্লাস পরিবারের এমন অনেক সিস্টেম হয়েছে যে আমরা সন্তানদের কাছে শুধুমাত্র লেখাপড়া চাই, প্রত্যাশিত ফলাফল চাই, এবং সব কিছুর ঊর্ধ্বে ওইটাকেই সাফল্যের চাবিকাঠি হিসেবে বিবেচনা করি, বা মনে করি এইটি 1 নম্বর ইন্ডিকেটর। ফলে যখন কোনো শিক্ষার্থী এইরকম একটি অনুভূতির মধ্য দিয়ে সে বড় হয় যে পাবলিক পরীক্ষায় ভালো রেজাল্ট করা এবং তার প্রত্যাশিত উচ্চ এডুকেশনে ভর্তি হওয়া, এটি জীবনের একমাত্র লক্ষ্য এবং সাফল্যের একমাত্র ইন্ডিকেটর এবং আত্মমর্যাদা প্রতিষ্ঠা একমাত্র একটি পথ, যখন এইভাবে সে বড় হয়ে উঠতে শুরু করে, তখনই সে যখন ওই কাম্যমানের ফলাফলটা না পায়, তখন সে ফিল করে ফেলে বা সে চিন্তা করে যে আমার জীবন শেষ, আমার আর কোনো পথ নাই, আমি লুজার, এবং আমার দ্বারা আর কারো কোনো ধরনের মঙ্গল হবে না, বরং আমি সকলের জন্য একটি বোঝা হিসেবে দাঁড়িয়ে থাকলাম বা বোঝা তৈরি করলাম। এবং সে ফিল করে যে আমার বাবা মা, পরিবারের চাপ প্রত্যাশা, এতদিন আমার জন্য যে কষ্ট করেছেন, তাদের আশা আকাঙ্ক্ষা আমি পূরণ করতে পারলাম না, তো সুতরাং আমার বেঁচে থেকে কী লাভ। সো এই ধরনের অনুভূতির মধ্যে দিয়ে যায়। অনেক সময় আমি জিজ্ঞেস করি বাবা মাদেরকে যে আপনাদের কি এরকম চাপ থাকে, তখন বলে না, আমরা তো চাপ দিই না। আবার সন্তানদেরকে যখন জিজ্ঞেস করেছি বাবা মা তো এরকম চাপ দেয় না, বলে না, ওনারা তো চাপ দেয় না, কিন্তু ওনারা ভিতরে ভিতরে কিন্তু এটা আকাঙ্ক্ষা করেন। ফলে আমি ওনার ভিতরটা বুঝতে পারি। ওনারা বাইরে দেয় হয়তো আমাকে বলেন যে না, আমি চাপ দিচ্ছি না, বা তুমি পড়ো, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু বোধ করি যে না, বাবা মা আমার কাছ থেকে অনেক ভিতরে অনেক প্রত্যাশা করছেন এবং তারা জীবনে সকল কিছু উৎসর্গ করছেন আমাদের জন্য, যাতে করে আমরা ভালো রেজাল্ট করি, তাদের মান সম্মান রক্ষা করি। ফলে যখন আমি ওই জায়গা থেকে পেরে উঠি না, তখন আমার কাছে সব কিছু শূন্য মনে হয় এবং আমাকেও মনে হয় যে আমি পৃথিবীতে ব্যর্থ একজন সন্তান। ফলে এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই, বা আমি বেঁচে থাকতে চাই না। সো এই স্টেটে সে চলে যায়, এবং এই স্টেটে চলে যাওয়ার পরই সে এরকম একটি আত্মহননমূলক ঝুঁকিতে সে চলে যায়। মানে কতটা ভয়াবহ এই পরিণতি, এবং কোন সময়ে সে আসলে জীবনের কোন সময়টাতে সিদ্ধান্ত নিচ্ছে। সে অনেক টেন্ডার একটা টাইম, এসএসসি এইচএসসি পরীক্ষা দেয় যারা অ্যাডোলেসেন্ট, রাইট। আর আপনি জানেন যে অ্যাডোলেসেন্সে কিন্তু আমাদের সুইসাইডের রেট সবচেয়ে বেশি। আপনি জানেন এই সময়ই আমাদের এই আত্মহননের প্রবণতা। আর এখন সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাই যে আমাদের প্রত্যেকটি বাবা মা তাদের সন্তানদেরকে অনেক আদর, স্নেহ, ভালোবাসা, মৌলিক চাহিদা পূরণ করার চেষ্টা করে থাকেন। ডেফিনেটলি তারা খুব আন্তরিকভাবে চেষ্টা করেন, সেটা কিন্তু সন্তানরা বোঝেন, এবং আপনি যেভাবে বললেন এভাবে ইন্টারপ্রেট করেন যে আমার বাবা মারা তো অনেক কিছু করছে, আমাদের জন্য করছে। আমি আপনাকে আজকে একটা অভিজ্ঞতার কথা বলতে পারি যে একটি বাবা, মনে হয়েছে আজকে জানেন যে বৃষ্টি, দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, সকালে পরীক্ষার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি, দেখেছি, যেটা আমাকে অনেক বেশি আবেগতাড়িত করেছে, যে অনুমান করে দেখলাম যে লাস্ট মোমেন্টে পরীক্ষার কেন্দ্রে ঢুকতেছে একটি বাবা এবং তার পিছনে তার মেয়ে কন্যা সন্তানটি, এবং কন্যা সন্তানটির গায়ে রেইনকোটটা রয়েছে, বাবা নিচের অংশে রেইনকোটের অংশটা রয়েছে। তার মানে অনুমান করা যায় মেবি রাস্তা দিয়ে আসার সময় বৃষ্টিটা শুরু হয়েছে, বাবা তার খালি উপরের অংশটুকু মেয়েকে দিয়েছেন, মেয়ে যেন না ভিজে, এবং আমি বুঝতে পারলাম যে বাবা পুরো উপরের অংশটুকু তার ভিজা, মানে বৃষ্টিতে সে ভিজে গিয়েছেন। তো তার মানে এই সন্তানটা কিন্তু উপলব্ধি করছে যে বাবা আমার জন্য বৃষ্টিতে ভিজে আমাকে মানে রেইনকোটটা দিয়েছেন যাতে আমি না ভিজে পরীক্ষার হলে ঢুকি। ডেফিনেটলি আমার নিজের একটা এক্সপিরিয়েন্স মনে পড়ছে, এটা সবসময় আমার মনে পড়ে যে আমি যখন পরীক্ষা দিয়েছি সেই সময়গুলোতে অনেক ইলেকট্রিসিটির চলে যেত। তো একটা পরীক্ষার আগে আমার মনে আছে রাত ভর ছিল না ইলেকট্রিসিটি, তো আমি যত রাত জেগেছি
আব্বা পাশে বসেছিল এবং সে পাখা দিয়ে আমাকে পাখা দিয়ে বাতাস বাতাস করেছে। তো ওইটাও তো সন্তানের বোধ হয়, ডেফিনেটলি। তো ওইটাও তো তাকে প্রেশার দেয় যে আমার বাবা মা আমার এবার পরিবার বাবা আমার মায়েরা জন্য যা তাদের করছেন। মানে তিনি যে আমাকে বসে বাতাস করেছেন না করলেও ডেফিনেটলি পারতেন, কিন্তু উনি তো করেছেন, উনি তো ভালোবাসা থেকেই করেছেন। ওইটার প্রতি সেটাকে আমার আমরা কৃতজ্ঞতা আছে না, কৃতজ্ঞ, হ্যাঁ ডেফিনেটলি সন্তানের কৃতজ্ঞতা সেটাকে আসলে রয়েছে না। কৃতজ্ঞতা হিসেবেই নেওয়া ঠিক আছে, চাপ হিসেবে যখন নিচ্ছি তখন এটা কেউ কেউ কৃতজ্ঞতা হিসেবে নিচ্ছে, আবার কেউ কেউ চাপ হিসেবে চাপ নিয়ে নিচ্ছে। হিসেবে নিচ্ছে। ফলে যখন সে তার প্রত্যাশিত জায়গা থেকে সরে আসে তখন সে সেটা হয়তো অনেকেই চাপ হিসেবে নেয়। Definitely. সো আমি যেই জায়গাটা থেকে গুরুত্ব দিতে চাই যে এরকম পাবলিক পরীক্ষা শুরুর আগে আমরা গবেষণা করে দেখেছি যে শিক্ষার্থীদের মানসিক চাপ অনেক বৃদ্ধি পায়, এবং পাবলিক পরীক্ষা চলাকালীন সময় মানসিক চাপ বৃদ্ধি থাকে, এবং পরবর্তী যখন ফলাফল আসবে তখনও তাদের মানসিক চাপ অনেক বেশি থাকে, বা তাদের মধ্যে স্ট্রেস, অ্যাঙ্গার, ডিপ্রেশন সিমটমগুলো বেশি লক্ষণীয়। এখন যেই বিষয়টা আমাদের দিকে নজর দিতে হবে সেটা হচ্ছে যে আসলে সামগ্রিকভাবে আমাদের এই চাপ কমানোর জন্য পদক্ষেপ নিতে হবে। আচ্ছা, আমরা দেখতে পাই যে পারিবারিক একটি সিস্টেম, সেই সিস্টেমে যদি আমরা অভিভাবকরা সচেতন হন যে আসলে এই পরিস্থিতিতে সন্তানদের মধ্যে কী ধরনের আবেগীয় স্টেটের মধ্যে দিয়ে তারা যায়, অর্থাৎ তাদের আবেগের বহিঃপ্রকাশ হইতে পারে অথবা নাও হইতে পারে, কিন্তু কী ধরনের আবেগের বহিঃপ্রকাশের মধ্যে দিয়ে যায় সেটা আমাদের অভিভাবকদেরকে আসলে বুঝতে হবে, জানতে হবে, সচেতন হতে হবে, যাতে করে তারা সন্তানদের সাথে অ্যাটলিস্ট আমরা যদি বলি যে এমপ্যাথাইজ করতে পারেন বা ভ্যালিডেট করতে পারেন যে বাবা তোমার এই চাপটা বা তোমার ঠিক। তো প্রথমে যদি ওরা বুঝতে পারে যে বাবা মা আমাদের চাপটাকে বুঝতে পারছে বা উপলব্ধি করতে পারছে, তাহলে কিন্তু ওদের চাপটা অনেকটুকু কমে যাবে। তো প্রথম ধাপটা আমি এটা বললাম। দ্বিতীয় ধাপ হচ্ছে তাদের সাথে পরীক্ষা আগে এবং পরবর্তী সময়ে, পরীক্ষাকালীন সময়ে ওই চাপটা কমানোর জন্য সাধারণ কিছু কৌশল অবলম্বন করতে হবে। যেমন তাদের সাথে একটু গল্প করা, পরীক্ষার বিষয়ে তাদেরকে আশ্বস্ত করা, তারপর হচ্ছে দৈনন্দিন যে অ্যাক্টিভিটিগুলো থাকে সেই রকম অ্যাক্টিভিটির মধ্যে তাকে নিয়ে যাওয়া, যেমন ঠিকমতো যেন সে ঘুমায়, ঠিকমতো যেন একটু খাওয়া দাওয়া করে, তারপর হচ্ছে সে যে বিরতি নেয়, রেস্ট নেয়, অন্যান্য আনন্দনীয় অ্যাক্টিভিটিগুলো যেন সে করে, সেই দিকে নজর রাখতে হবে। এই জায়গাটাতে একটা যেমন মানে মাইন্ডসেট আছে সবার যে পরীক্ষাটা শেষ হোক তারপর সব, হ্যাঁ সেই সময় যেন অন্য কোনো কিছুই করা যাবে না, পরীক্ষার সময় কোনো বিনোদন যেন হবে না, পরীক্ষার সময় যেন আমাদের দিক থেকে সেটা বলে না। আমরা মনে করি যে পরীক্ষা চলাকালীন সময়ও তার নর্মাল যে অ্যাক্টিভিটি সেটার কিছুটা হইলো কি করতে হবে, মেনটেন করতে হবে। আমরা যেটা করি সকল কিছু বন্ধ করে দিয়ে শুধু পড়াশোনার দিকে থাকি, ফলে তার চাপ আরো বেশি বৃদ্ধি হয় এবং সে পড়াশোনা করতে অসুবিধা হয়। এই যে ঘুম সবাই খুব স্যাক্রিফাইস করে, এই জায়গাটা সম্পর্কে ঘুমাইতেই হবে, কি কারণে ঘুমটা প্রয়োজন সেটা আমাদের একটু বলেন। আমাদের ঘুম না হলে আমাদের ব্রেন স্থির হয় না। আচ্ছা, সো একটি নির্দিষ্ট সময়ে আমরা যদি না ঘুমাই এবং নির্দিষ্ট পরিমাণ না ঘুমাই, তাহলে আমাদের ব্রেন ওই পড়াটাকে প্রসেস করে না, পড়াটাকে আবারও ব্রেনটা ফাঁকা হয়ে নতুন পড়াকে রিসিভ করতে পারে না। সুতরাং আমি আমাদের যারা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করছেন সকল শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে সবিনয় অনুরোধ করব যেন আমাদের সন্তানরা যারা পরীক্ষা দিচ্ছে তারা যেন একটি নির্দিষ্ট পরিমাণ সময় ঘুমায় এবং একটি নির্দিষ্ট সময় করে ঘুমায়, এবং তাদের খাওয়া দাওয়াটাও যেন একটি নির্দিষ্ট নিয়মতান্ত্রিকভাবে ঘটে, যেটা অন্য সময়ে না ঘটলেও এই সময়ে নিয়মতান্ত্রিকভাবে তাদের খাওয়া দাওয়াটাও করতে হবে, তাদের সেলফ কেয়ারের জায়গাটা নিশ্চিত রাখতে হবে। অন্য যদি তারা অ্যাক্টিভিটি করে, লাইক কিছু আনন্দ করতে হবে, হয়তো দীর্ঘ সময় তারা পড়াশোনা করবে ঠিক আছে, কিন্তু প্রথাগত যেই তার দৈনন্দিন অ্যাক্টিভিটি সেই কাজগুলো যেন সে করে সেই দিকে নজর রাখতে হবে। অন্যথায় এটা বার্ন আউটের মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে এবং সেটা তাদের সাইকোসোমাটিক ডিফিকাল্টিজের মধ্যে নিয়ে যাবে। এক্স্যাক্টলি। আরেকটা বিরতির সময় হয়ে এলো, ফিরে এসে আমরা এই যে সামগ্রিক যে আরও কিছু ব্যবস্থাপনা রয়েছে আমরা সেটি সম্পর্কে শুনব। দর্শক, ফিরে যাচ্ছি আমরা আবারও একটা বিরতিতে, আসবো খুব শিগগিরই। চলছে প্রমিসেস জানতে চাই।
আজ আলোচনা হচ্ছে পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের মানসিক চাপ ও করণীয় এই বিষয়ের উপর ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরীর সঙ্গে। ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরী, এবার যদি আমরা একটু আসি যে এই যে আমরা কি করতে পারি এই মানসিক চাপ মোকাবেলায়। আমি এটা একটু গুরুত্বপূর্ণ একটি বিষয় বলতে চাই যে আমাদের অনেক সন্তানদের মধ্যে হয়তো আপনি আগেও বলেছিলাম যে আমরা যেটা বলি যে অন্য কোনো জটিলতা থাকতে পারে বা রিস্ক ফ্যাক্টর থাকতে পারে লাইফে। কেউ হয়তো শারীরিকভাবে অসুস্থ থাকে, কেউ হয়তো একটু মানসিকভাবে, সামাজিকভাবে অথবা অন্য কোনো ধরনের রিস্কি বিহেভিয়ারের মধ্যে থাকতে পারে। তাহলে দেখা যায় যে এই সময় কিন্তু সেটা বেড়ে যায়, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। কারো যদি কোনো মানসিক চাপ থাকে অথবা কোনো ধরনের শারীরিক অসুস্থতা থাকে অথবা অন্য কোনো ধরনের ব্যক্তিগত অথবা মানসিক জটিলতা থাকে, তখন কিন্তু এই জটিলতাগুলো আরেকটু নেতিবাচক পর্যায়ে চলে যেতে পারে। তো প্রত্যেকটি বাবা মাকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে যে আসলে আমার সন্তানের অন্য কোনো ধরনের রিস্কি বিহেভিয়ার ছিল কিনা বা রিস্কি আচরণ ছিল কিনা বা কোনো কোমরবিডিটি যেটাকে বলা হয় সেগুলো রয়েছে কিনা। তাহলে সেটাকে বিবেচনা করেও কিন্তু তারা তাদের সন্তানদের সাথে মানসিক স্বাস্থ্যের বিষয়টাকে নজর রাখতে পারে। এছাড়া আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তাদের বেড়ে যায় সেক্ষেত্রে কি করণীয় আসলে? সেই ব্যাপারে অবশ্যই তার যে ফিজিক্যাল যদি অসুবিধা থাকে তাহলে ফিজিক্যাল মেডিসিনটাকে নিশ্চিত করা, এবং যদি দেখা যাচ্ছে যে মানসিক জটিলতাটা বেশি বেড়ে যায় তাহলে এই পরীক্ষা পূর্ববর্তী সময়, পরীক্ষা চলাকালীন সময়, পরীক্ষার পরবর্তীতেও তার মানসিক স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করা। যেমন আমরা বিভিন্ন ধরনের পিএফএ প্রোভাইড করে থাকতে পারি। যদি এটা পরিবারও এরকম সাইকোলজিস্টের সাথে পরামর্শ নিতে পারেন যে আমার সন্তানরা এখন ঘুম আসতেছে না, খাওয়া দাওয়া করতেছে না, অথবা শারীরিক এরকম অসুবিধা হয়ে যাচ্ছে, তখন কিন্তু তারা মানসিক স্বাস্থ্য সেবা কর্মীর কাছে যেতে পারেন এবং কাউন্সেলিং সেবা নিতে পারেন অথবা সাইকোথেরাপি সেবা নিতে পারেন, প্রয়োজনে সাইকিয়াট্রিক সেবাও নিতে পারেন। সো এই সেবা নেওয়া মানে এই নয় যে সে মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছে। কারণ অনেক ক্রাইসিসকালীন সময়ে আমরা কিন্তু যদি এই ধরনের একটু সেবাগুলো গ্রহণ করি বা সাপোর্টগুলো গ্রহণ করি তাহলে কিন্তু বড় ধরনের ঝুঁকি থেকে আমরা রক্ষা করতে পারি। অনেকেরই কাছে মনে হতে থাকে যে এরকম সেবা নিতে যাব মানে আমি খুবই দুর্বল, কারণ কি বলবে আমার বাচ্চাটাকে বা আমাদেরকে। সেই ধরনের স্টিগমা থেকে বের হয়ে এসে আমাদের সন্তানদের সামগ্রিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে এবং তার প্রত্যাশিত ফলাফল প্রাপ্তির লক্ষ্যে আমার কাছে মনে হয় যে প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবা নেওয়া দরকার। এছাড়াও যেটা আমি মনে করি যে আমাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আসলে এই পাবলিক পরীক্ষা দেওয়ার আগে শিক্ষার্থীদেরকে মানসিকভাবে প্রস্তুত করা বা রেজিলিয়েন্সি তৈরি করার জন্য পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই পাবলিক পরীক্ষার আগে যেরকম বিদায় অনুষ্ঠান করে, আমাদের একটা প্রচলিত রেওয়াজ রয়েছে, বিদায় অনুষ্ঠান করে। তাহলে কি এরকমও করা যায় না যে প্রত্যেকটি পাবলিক পরীক্ষার আগে শিক্ষার্থীদেরকে মনোজাগতিক যে রেজিলিয়েন্সি বৃদ্ধি করা বা চাপ কমানোর কৌশল শেখানো, তারপরে হচ্ছে তারা কীভাবে পরীক্ষা মোকাবেলা করবে তার কিছু মানসিক টিপস বা মানসিক দক্ষতা শেখানো জন্য তারাও কিন্তু পদক্ষেপ নিতে পারে। যেমন পিএফএ প্রদান করা যেতে পারে অথবা একজন সাইকোলজিস্টকে তারা একটু অল্প সময়ের জন্য হায়ার করে তাদের সাথে কনসালটেশন করতে পারে, তাদের সাথে সেশন করাতে পারে। সো এই কাজগুলো যদি করা যায় তাহলে কিন্তু শিক্ষার্থীরা মানসিকভাবে একটু দক্ষতা অর্জন করবে, রেজিলিয়েন্ট হবে এবং চাপ মোকাবেলার কিছু কৌশল তারা পেতে পারেন, যার ফলে ওই ধরনের ক্রিটিক্যাল সময়ে তারা নিজেদেরকে সুরক্ষা করতে পারেন। আমি আরেকটি জায়গার কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সরকারও চাইলে এরকম পদক্ষেপ গ্রহণ করতে পারে যে হ্যাঁ এই সময় একটু হটলাইন তৈরি করতে পারে, যে কারো যদি মানসিক অসুবিধা তৈরি হয়, কারো যদি মনে হয় যে আত্মহননের মতো চিন্তা করতে চায় অথবা কারো যদি মনে হয় যে কোথাও শেয়ার করতে পারছে না, তো সেই শেয়ারের জন্য একটি সামগ্রিকভাবে একটি টোল ফ্রি নাম্বার ঘোষণা করতে পারে। তাহলেও কিন্তু শিক্ষার্থীরা একটি ক্রাইসিস ম্যানেজমেন্ট পেতে পারেন, যেখানে তারা তাদের মানসিক স্বাস্থ্য সেবার পাশাপাশি অন্য জটিলতাগুলো তারা শেয়ার করতে পারেন এবং সেখান থেকে আমরা আমাদের সন্তানদেরকে সুরক্ষা দিতে পারি মানসিকভাবে
এবং বড় ধরনের ঝুঁকি, আত্মহননের মতো ঝুঁকিতেও আমরা প্রতিরোধ করতে পারি। সো আমি যেটা বলতে চাই, এটা কোনো বেসরকারি প্রতিষ্ঠানও করতে পারে এবং হচ্ছে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিও আমি বলবো যে অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ নেয়, এরকমও পদক্ষেপ নিতে পারে যে আমাদের এই 10-15 লাখ শিক্ষার্থীদের জন্য এরকম একটি সিস্টেম ডেভেলপ করতে পারেন, যাতে করে শিক্ষার্থীরা যেন জানবেন যে তাদের এই সময়ে যদি তাদের মানসিক অস্থিরতা তৈরি হয়, মানসিক চাপ তৈরি হয়, তাদের মধ্যে অনেক ধরনের ঝুঁকিমূলক আচরণের ভাবনা তাদের মাথায় আসে, তাহলে তারা এরকম একটি স্পেস পাবেন, যেই স্পেসে তারা গোপনীয়ভাবে এবং নির্দ্বিধায় কোনো ধরনের জাজমেন্ট ছাড়া সেখান তারা সহায়তা বা সাপোর্ট পাবেন। এক্স্যাক্টলি, এবং এই জায়গাটাতে আসলে মানে বেশিরভাগরাই চিন্তা করে বিজনেস পারপাস, যে আমি একটা সেবা চালু করব, সেখান থেকে আমার কি বিজনেস হবে। একটু যদি আমরা বিজনেস থেকে বের হয়ে এসে শুধুমাত্র সেবার কথা ভাবতে পারি, তাহলে এটা সম্ভব। রাইট, এটা জন্য এত যে এই সময়টুকু আমি বলবো যে ক্রাইসিস সময়টুকু, যখন পরীক্ষা চলে, দুটো পাবলিক পরীক্ষা যখন চলে, তখন সেই সময়টুকুর জন্য কিন্তু এই ধরনের একটি ব্যবস্থাপনা নেওয়া যেতে পারে। তাহলে আমরা অনেক শিক্ষার্থীদেরকে থেকে আসলে সেই জায়গাটা করা যদি যায় তাহলে রাইট, এবং এতে তাহলে আমরা শিক্ষার্থীদেরকে যেরকম সুরক্ষা দিতে পারবো, তাদের পরীক্ষা আর ফলাফলকে আরও ত্বরান্বিত করতে পারবো এবং তারা প্রশান্তি নিয়ে পরীক্ষা দিতে পারবেন। আর মূল কথা হচ্ছে তাদেরকে আমরা রেজিলিয়েন্ট করতে পারবো। জাতি আমাদের দরকার যারা বেশ রেজিলিয়েন্ট, যাদের সহ্য শক্তি বেশি। তারা হয়তো অনেক ভালো রেজাল্ট করবার দরকার নাই, কিন্তু তারা একটু রেজিলিয়েন্ট হয়ে উঠুক, এই কৌশলগুলো তারা সেখান থেকে পেতে পারে। তো আমি পরিবারকেও অনুরোধ করব যেন পরিবার তাদের সন্তানদেরকে তাদের মানসিক স্টেটটাকে বুঝতে চেষ্টা করেন, বুঝে তাদেরকে সহমর্মিতা, আশ্বস্ত করা, সহযোগিতা প্রদান করা, সেই জায়গা থেকে যেরকম থাকবেন ঠিক একই রকমভাবে তাদের নিজের যত্ন, ঘুমের বিষয়টিকে একটু নিশ্চিত করবেন। সাথে সাথে তারা যদি মনে হয় যে বেশি জটিলতার মধ্যে পড়ছে, তাহলে তাদেরকে অবশ্যই মানসিক স্বাস্থ্যসেবা কর্মীদের কাছে নিয়ে যাওয়ার জন্য অপরচুনিটি দিবেন, সুযোগ করে দিবেন। আমি দেখেছি যখন পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার আগে কাউন্সিলিংয়ে আসার বিষয়টা নিয়ে এটা অভিভাবকদের মধ্যে একটা রিজার্ভেশন ক্রিয়েট হয় যে আসতে যেতে খুব সময় নষ্ট হবে, বা এখন যদি ও টেলিফোনেও একটা সেশন করে ওই 1 ঘন্টা সময় তো নষ্ট হবে। যেরকমটা বললেন যে একটা পিএফএ দেওয়া যেতে পারে স্কুল থেকে, অভিভাবকরা কিন্তু খুব ক্যালকুলেট করতে থাকেন যে স্কুলে ক্লাসের বাইরে যে সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেতে দিতে চান না, অ্যালাউ করতে চান না, ওনাদেরও মনে হতে থাকে যে এটাতে ওদের সময় নষ্ট হবে। এই জায়গাগুলোতে আমার কাছে মনে হচ্ছে সচেতনতা খুব দরকার, এবং পরিবারকেই আসলে পিএফ এর আওতায় আনা প্রয়োজন আগে। কারণ আমি এটাও দেখেছি যে অনেক পরিবারে বাবা মারা অনেক বেশি উদ্বিগ্ন থাকেন, এবং ওই উদ্বিগ্নতাটা কিন্তু বা ওই চাপটাও কিন্তু সন্তানের উপর আমরা বলি স্থানান্তরিত হয় বা ট্রান্সফার হয়। সো সেইটাও গুরুত্বপূর্ণ যে যদি কোনো অভিভাবক মনে করেন যে আমাদেরও মানসিক চাপ হচ্ছে বা আমাদেরও মানসিক যন্ত্রণা তৈরি হচ্ছে বা আমাদেরও স্ট্রেস হচ্ছে, তাহলে তারাও তাদের নিজেদের সেলফ কেয়ারিংয়ের জন্য, নিজেদের মানসিক সক্ষমতা বৃদ্ধির জন্য নিজেরাও সেশন নিতে পারেন, এবং তারা যদি শক্তিশালী হন তাহলে কিন্তু তারা সন্তানদেরকে হোল করতে পারবেন, আমাদের ভাষায় যেটা বলা হয়। ফলে সন্তানও তার মানসিক কষ্টটাকে সেখানে কি করতে পারবেন, ঢালতে পারবেন, এবং রেগুলেট করা যেটাকে বলে প্রশান্তি পাবেন, শান্তি পাবেন, এবং ওই শান্তি নিয়ে সে আরও ইতিবাচকভাবে পরীক্ষাটায় অংশগ্রহণ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরী আজকে চমৎকার আলোচনা উপহার দেওয়ার জন্য। আশা করি দর্শকরা উপকৃত হয়েছেন। আপনাকেও ধন্যবাদ, এবং আমি বলবো যে বাংলা টিভিকেও ধন্যবাদ, এবং আমি প্রমিসেস জানতে চাইকেও ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সময় উপযোগী এবং এখনই পাবলিক পরীক্ষা চলছে, সো সেই সময়ে এরকম একটি আয়োজন করার জন্য। আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে গেছি। প্রিয় দর্শক, আশা করি আজকের আলোচনা আপনাদের জন্য উপকারী হয়েছে। এরকম আলোচনা আমরা আগামী পর্বেও আবারও করব অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আশা করি আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।